আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ নাজমুল হক খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আজ আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক বিবরণী, নগদান বই এবং ব্যাংক সমন্বয় বিবরণী করার উদ্দেশ্য বা কারণ সম্বন্ধে জানতে পেরেছি। এ অধ্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ, causes of differences between the balances of bank statement and cash book। নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পার্থক্যগুলো কি কি কারণে হয়ে থাকে সেটা আমরা এখন আলোচনা করব। একটি নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জের সমান থাকার কথা, তা সত্ত্বেও অনেক সময় গড়মিল দেখা যায়। এই গড়মিলের সাধারণ কারণগুলো আমরা এখন আলোচনা করব। 1 নাম্বার, বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেকস। দেনার বিপরীতে চেক ইস্যু করা হয়েছে, অর্থাৎ আমরা আমাদের পাওনাদারকে চেক ইস্যু করেছি তার পাওনা টাকার বিপরীতে, এবং তা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটা আমরা নগদান বইতে যথারীতি ব্যাংক কলামে আমরা ক্রেডিট করে ফেলেছি। কিন্তু চেকটি যদি ব্যাংকে উপস্থাপন করা না হয় তাকে বকেয়া চেক বলা হবে। বকেয়া চেকের কারণে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা যাবে। অর্থাৎ আমাদের যে চেকটি আমরা ইস্যু করেছি সেটা আমরা নগদান বই থেকে অলরেডি ক্রেডিট করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ব্যাংক ব্যালেন্স থেকে টাকার অঙ্কটা কমেনি। এখন এমন অবস্থায় আমাদের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের উদ্বৃত্তে পার্থক্য দেখা যাবে। নাম্বার 2, পথিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট। ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ আমরা নগদ টাকা ব্যাংকে জমা করব, আমাদের নগদ টাকা থেকে আমরা ব্যাংকে জমার উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দিয়েছি। নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমরা আমাদের নগদ টাকা কমিয়ে ফেলেছি এবং আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়িয়ে ফেলেছি। এটা একটা কন্ট্রা এন্ট্রি। এই যে ব্যাংকে আমাদের টাকার পরিমাণ বাড়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত এটা ব্যাংকে জমা হয়নি কোনো এক কারণে, এটাকে আমরা বলি পথিমধ্যে জমা। এই পথিমধ্যে জমা থাকার কারণে অর্থাৎ ব্যাংকে টাকাটা এখনো পর্যন্ত জমা হয়নি, কাজেই ব্যাংক এখনো পর্যন্ত আমাদের টাকাটা জমা করেনি, আমাদের হিসাবে টাকার পরিমাণ এখনো বাড়েনি, কাজেই নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তে পার্থক্য পরিলক্ষিত হবে। নাম্বার 3, ব্যাংক চার্জ ও ধার্যকৃত সুদ। ব্যাংক গ্রাহককে বিভিন্ন সেবা প্রদানের জন্য অনেক সময় কিছু টাকা কেটে নেয়, বা অনেক সময় ব্যাংক জমাতিরিক্ত বা ঋণের জন্য সুদ কর্তন করে থাকে, যা তাৎক্ষণিকভাবে গ্রাহক জানতে পারে না। তাই এগুলোকে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। এজন্য নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা যায়। অনাদায়ী চেক বা আনকালেক্টেড চেকস। ক্রেতার নিকট থেকে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা প্রদান করা হয়েছে, কিন্তু উক্ত চেক ব্যাংক আদায় করেনি। আমরা যখন কোনো দেনাদারের চেক আমাদের ব্যাংকে জমা করি, ব্যাংক কী করবে, এই টাকাটা ওই দেনাদারের কাছ থেকে আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা করবে। কিন্তু এক্ষেত্রে ব্যাংক যদি আদায় না করে থাকে
আমরা কিন্তু নগদান বইতে অলরেডি জমা দেখিয়ে ফেলেছি, কিন্তু ব্যাংক বিবরণীতে এটা এখনও জমা করা বা হিসাবভুক্ত দেখানো হয়নি। কাজেই আমাদের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক কলামের জের মিলবে না এবং দুটার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে। পর্যাপ্ত জের না থাকা, নন সাফিসিয়েন্ট ফান্ড বা NSF চেক। পাওনা টাকার বিপরীতে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়ার পর চেকদাতার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসাকে NSF চেক বলা হয়ে থাকে। যখন ব্যাংকে চেক জমা দেওয়া হয় তখন নগদান বইতে ব্যাংক জের বাড়িয়ে দেওয়া হয়। নগদান বইতে যখন আমরা কোনো চেক ব্যাংকে জমা করি তখন কি করি, নগদান বইতে ব্যাংক কলামটাকে আমরা ডেবিট টাকার অঙ্ক বাড়িয়ে ফেলি, ডেবিট দিকে বসাই, অর্থাৎ টাকার অঙ্ক আমাদের বেড়ে যায় ব্যাংক কলামে। কিন্তু যেহেতু চেকটি NSF এর কারণে ফেরত আসে, তাই ব্যাংক বিবরণীতে উক্ত টাকা দেখানো হয় না। ব্যাংক বিবরণীতে সেটা এখনো জমা দেখানো হয়নি, ফলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। ভুল, যখন কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কিংবা অনেক সময় ব্যাংকের কর্মকর্তাদের ভুলের কারণে নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায়। অনেক সময় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ডেবিটের জায়গায় ক্রেডিট করে ফেলে, আবার কখনো ব্যাংক কর্মকর্তাগণ ব্যাংক বিবরণীর মধ্যে ভুল এন্ট্রি দিয়ে ফেলে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের জেরের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন টাকার অঙ্কে কম বেশি লেখা, একজনের হিসাবের টাকা অন্যজনের হিসাবে লেখা, অথবা আদৌ হিসাবের বইতে না লেখা ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের ভুল হতে পারে। সেই ভুলগুলোর কারণেও আমাদের নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য হয়ে থাকে। মঞ্জুরকৃত সুদ, ইন্টারেস্ট অ্যালাউড। অনেক সময় ব্যাংক জমা টাকার উপর সুদ প্রদান করে থাকে, যা তাৎক্ষণিকভাবে জানা যায় না, আর এই কারণে নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায়। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের হিসাবরক্ষক এই তথ্যটি এখন পর্যন্ত পায়নি, কাজেই সে নগদান বইতে ব্যাংক কলামে টাকার অঙ্ক বাড়ায়নি। এ কারণেও আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এবং নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা যায়। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। অনেক সময় ব্যাংক গ্রাহকের পক্ষে টাকা আদায় করে থাকে, কিন্তু গ্রাহক এই বিষয়ে তাৎক্ষণিক জানতে পারে না, ফলে নগদান বইতে এ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয় না, আর এজন্য নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্য দেখা যায়। কি কারণে ব্যাংক বিবরণীর জের এবং নগদান বইয়ের জের এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তা আজ আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা ব্যাংক বিবরণী প্রস্তুতকরণটা শিখব। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।